আজকের এই মতবিনিময় সময় র্যাব ফোর্সেসের অতিরিক্ত মহাপরিচালক অপারেশনস, পরিচালক লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এবং বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ বীর শহীদ এবং সম্বরণ হারানো মা বোনদের, এবং পাশাপাশি আমি জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য লাভ হোক, এটা আমি আশা করি এবং কামনা করি। আমি অতিরিক্ত আইজিপি গ্রেড 1 AKM শহীদুর রহমান। আপনারা জানেন যে গত 8ই আগস্ট আমি র্যাবের ডিজির দায়িত্বভার গ্রহণ করি। আমি বিসিএস 12তম ব্যাচের সদস্য এবং আমি 1991 সনের 20 জানুয়ারিতে পুলিশ বিভাগে যোগদান করি এবং অদ্যাবধি প্রায় 33 বছর অধিক সময় ধরে আমি এই বিভাগে কর্মরত আছি এবং গত 8ই আগস্ট র্যাবের মহাপরিচালক হিসাবে আমি দায়িত্বভার গ্রহণ করি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে গত 5ই আগস্ট সরকার পতনের পরে যখন বাংলাদেশে পুলিশ বিভাগের বিভিন্ন র্যাঙ্কের সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স, ডিএমপি, এই সদস্যরা তখন কর্মস্থলে ছিলেন না। তখন ওই সময় ঠিক কোনো সরকারও ছিল না। 6ই আগস্ট যখন আমি জানতে পারি যে পুলিশ লাইন রাজারবাগে সেখানে আমাদের পুলিশ সদস্যরা তারা এক ধরনের বিদ্রোহের মনোভাব পোষণ করে সেখানে অবস্থান করতেছিলেন এবং এই ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আমাদের যে আক্রান্ত থানা ফাঁড়িতে অনেক পুলিশ সদস্যদের লাশ পড়েছিল। তখন পুলিশ বাহিনীকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো অবস্থা ছিল না। সেই সময় আমি এবং আমার কিছু সহকর্মী, চাকরিতে ছিলেন সহকর্মী, এবং আমাদের অবসরপ্রাপ্ত কতিপয় কর্মকর্তা আমরা 6ই আগস্ট পুলিশ অফিসার্স মেসে সমবেত হই এবং এই সময় কি করণীয় সেই ব্যাপারে আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিই। আমরা জানি যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তখন খুব খারাপ অবস্থায় ছিল, কোথাও কোনো পুলিশ কাজে ছিল না। সে অবস্থায় দ্রুত কিভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় সেই জন্য আমরা সেখানে সলা পরামর্শ করি এবং দ্রুত এই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। তো আমাদের প্রথমেই দায়িত্ব ছিল পুলিশকে একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা। সে প্রেক্ষিতে আমরা কতিপয় সদস্য রাজারবাগ পুলিশ লাইনে যাই। আপনারা জানেন যে সেখানে সশস্ত্র অবস্থায় আমাদের 4-500 পুলিশ সদস্য তারা কর্মবিরতি পালন বা এক ধরনের বিদ্রোহের মনোভাব পোষণ করে আসছিল। তাদের ক্ষোভ ছিল তাদের নেতৃত্বের উপরে, যে নেতৃত্ব তাদেরকে পরিচালিত করে ছাত্র জনতার সম্মুখীন করেছিল এবং সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে সহস্রাধিক ছাত্র নিহত হয়। এই ক্ষোভ যে এই সময় তাদের নেতৃত্বের কেউ ছিল না সেখানে। তো ওই পরিস্থিতি দ্রুত সামাল দেওয়ার জন্য আমি আমার কিছু সহকর্মী নিয়ে রাজারবাগ পুলিশ লাইন্সে যাই এবং তাদের কাছে গিয়ে তাদেরকে বিদ্রোহী মনোভাব থেকে নিবৃত্ত করে স্বাভাবিক কাজকর্মে ফিরিয়ে আনার জন্য আমি উদ্যোগ গ্রহণ করি এবং জানেন যে সে কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ ছিল। তারপরও সেই ঝুঁকি নিয়েও দেশের বৃহত্তর স্বার্থে এবং পুলিশ বাহিনীর স্বার্থে সে দায়িত্ব তখন আমরা পালন করি এবং এরপরে আমাদের পুলিশ সদস্যদের বেশ কিছু মৃতদেহ বিভিন্ন থানায় পড়েছিল। তো আমরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে সেখানে আমাদের টিম পাঠাই এবং সেই মৃতদেহগুলিকে আমরা রাজারবাগ পুলিশ স্টেশনে নিয়ে আসা এবং সেগুলির আপনার পোস্টমর্টেম করা এবং তারপরে সৎকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তরের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি। এরপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আপনারা জানেন যে 8ই আগস্ট ইন্সপেক্টর জেনারেল এবং ডিএমপির পুলিশ কমিশনার এবং আমার পদায়ন হয় এবং 8 তারিখ আমি ডিজি র্যাবের দায়িত্বভার গ্রহণ করি। তো সেই প্রেক্ষিতে সেই থেকেই আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ করে আসতেছি। আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা চ্যালেঞ্জের মধ্যে আমরা ছিলাম। বাংলাদেশ পুলিশের সদস্যদের তাদের যে নিয়মিত কর্মে নিয়োজিত হওয়ার ক্ষেত্রে বেশ কিছুদিন সময় লেগেছে। তো ওই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ ছিল, বিভিন্ন জায়গায় ডাকাতি ছিনতাই সংগঠিত হয়েছে। বাট আমি জনগণকে ধন্যবাদ জানাবো,
ওই সময় তারা নিজেরাই দায়িত্ব পালন করে এই অপরাধ দমনের জন্য, এবং তারা এলাকা এলাকায় পাহারা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করেছিলেন। তো যাই হোক, তারপর আপনার সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করার ফলে আইন শৃঙ্খলা বাহিনী খুব দ্রুতই কর্মে ফিরে আসে। তো আমাদের জন্য তখন বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। প্রথমেই ছিল আনসার বিদ্রোহ, এরপরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন গ্রুপ রাস্তাঘাট অবরোধ করে তাদের দাবি দেওয়া জানাতে থাকে। সেই পরিস্থিতি মোকাবেলা করাও আমাদের জন্য একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। এছাড়া যে গার্মেন্টস ক্ষেত্রেও বিশেষ করে সাভার, আশুলিয়া, গাজীপুর এই এলাকায় অনেক সমস্যা ছিল, যে সমস্যা এখনো বিরাজমান আছে। এবং এরপরে আপনার পল্লী বিদ্যুতে একটা সমস্যা দেখা দিয়েছিল, সেখানেও একটা বিদ্রোহের ভাব ছিল কতিপয় কর্মকর্তা। তো আমরা দ্রুতই সেখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি আমরা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার মোটামুটি সেই গত 4 মাসে আমরা পরিস্থিতি ভালো রাখার জন্য চেষ্টা করে আসছি। কিছুটা উন্নতি হয়েছে, তবে আমি মনে করি এখনো প্রত্যাশিত লেভেলে যায়নি। জনগণ যেটা আশা করেন, যে পর্যায়ে আইন শৃঙ্খলা তারা চান, সেই পর্যায়ে আমরা এখনো পৌঁছতে পারি নাই। তবে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রাখা যায়। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে র্যাব প্রতিষ্ঠা থেকেই র্যাব আইন শৃঙ্খলা উন্নয়নে এবং অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার এই ধরনের কার্যক্রমে আমরা নিয়োজিত ছিলাম। এবং এই পর্যন্ত আমরা বেশ আমাদের এই কাজে সাফল্য আছে। আমরা প্রায় 14,500 অধিক আসামি, অস্ত্র মামলার আসামি আমরা গ্রেপ্তার করি এবং 20,000-এরও বেশি অস্ত্র উদ্ধার করতে আমরা সক্ষম হই। মাদক উদ্ধারের ক্ষেত্রেও আমরা প্রায় 6,292 কোটি 5 লক্ষ টাকার মাদক এই পর্যন্ত আমরা উদ্ধার করি র্যাব সৃষ্টির পর থেকে, এবং প্রায় 1.5 লক্ষ মাদক অপরাধীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এছাড়াও শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার, চরমপন্থীদের বিরুদ্ধেও আমাদের অনেক সাফল্য আছে। আমরা এই পর্যন্ত প্রায় 340 জনের উপরে চরমপন্থীকে বিপুল অস্ত্রসহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আমরা সুন্দরবনে যে জলদস্যুদের একটা প্রভাব ছিল, জলদস্যু দ্বারা ওই এলাকা আক্রান্ত ছিল, সেই জলদস্যুদেরকে বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং পরবর্তীতে তাদেরকে আমরা আত্মসমর্পণের উদ্যোগ নেই, এবং তার আত্মসমর্পণ করার ফলে ওই এলাকার অপরাধ কিছুটা নিয়ন্ত্রণে আসে। আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে আসছি। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন সময় এই কাজগুলো আমরা এখনো চলমান আছে। আমাদের বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি এবং আইন শৃঙ্খলাটা যাতে সাস্টেনেবল থাকে সেই জন্য সেই কাজগুলো আমাদের নিয়মিতভাবে আমরা করে আসছি। এবং এই পর্যন্ত আপনারা জানেন যে র্যাব সৃষ্টির পর থেকে এই পর্যন্ত 35 জন র্যাব সদস্য তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে গিয়ে নিহত হয়। আমরা র্যাবের যে সদস্যদের আভ্যন্তরীণ শৃঙ্খলার ব্যাপারে আমরা একটি কঠোর অবস্থানে আছি। আমরা র্যাবের যে সমস্ত সদস্য তারা আইন হাতে তুলে নেওয়া কিংবা তারা যদি অপরাধ কর্মে জড়িত হয়, আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই। এই পর্যন্ত প্রায় র্যাবের 58 জন কর্মকর্তা এবং 4,235 জন সদস্যকে শৃঙ্খলা ভঙ্গের জন্য অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এবং আপনারাও জানেন যে গত 5ই আগস্ট পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে আমরা আমাদের র্যাব বাহিনীর কিছু সদস্য যারা অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই। এই পর্যন্ত 16 জন সদস্য, গত 4 মাসে 16 জন র্যাব সদস্যকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার অভিযোগে এবং ছিনতাইয়ের অভিযোগে তাদেরকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলতেছে। 5ই আগস্ট পরবর্তী সময় আমরা আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য যে কাজ করেছি সেই বিষয়ে আপনাদেরকে অবহিত করতে চাই। ছাত্র জনতার উপরে যে এক ধরনের সন্ত্রাসীরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি তাদের উপরে গুলিবর্ষণ করেছিল, এই ধরনের অভিযোগে আমরা প্রায় 30 জনের উপর চিহ্নিত করি ভিডিও ফুটেজ দেখে এবং তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এবং ছাত্র জনতার উপরে গুলি করার জন্য যারা হুকুমদাতা বা এই সংক্রান্ত যে মামলাগুলি রুজু হয়েছে সেই মামলায়
এই পর্যন্ত আমরা সর্বমোট 4 জন সাবেক মন্ত্রী, 17 জন সাবেক এমপি, 40 জন সাবেক মেয়র, উপজেলা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ 40 জন, কাউন্সিলর বা মেম্বার 16 জন, এবং এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা ওই সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল তাদের 183 জন সহ সর্বমোট আমরা 353 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এবং আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং যারা বাকি আছে মামলার যারা আসামি তাদেরকে গ্রেপ্তার পূর্বক আইনের আশ্রয় নেওয়ার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। আপনারা জানেন যে ছাত্র জনতার ওই আন্দোলনের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু অস্ত্র লুণ্ঠিত হয়। সেই লুণ্ঠিত অস্ত্র প্রায় 70% অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমরা এই পর্যন্ত জুলাই বিপ্লবের পরবর্তী পর্যায়ে আমরা 1238 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করি এবং 7,91,000-এর উপরে ইয়াবা উদ্ধার, 28 কেজি হিরোইন উদ্ধার এবং 58,500 বোতল ফেন্সিডিল সহ আরো বিশেষ অনেক মাদক দ্রব্য আমরা আটক করতে সক্ষম হয়েছি। আমরা জেল পলাতক আসামি, আপনারা জানেন যে 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু জেলে আসামিরা জেল ভেঙে পালিয়ে যায়। সেই পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে আমরা প্রায় 110 জন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং বিভিন্ন স্থান থেকে 105 জন ডাকাতকে আমরা গ্রেপ্তার করি। এছাড়াও আমাদের মানবিক কাজের মধ্যে আপনারা জানেন যে গত মাস 2 আগে যখন বাংলাদেশের কুমিল্লা, ফেনী সহ এই অঞ্চলে বন্যা তলিয়ে যায় তখন আমরা বন্যা দুর্গতকে হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করি এবং আমরা হেলিকপ্টারের মাধ্যমে সেখানে ত্রাণ তৎপরতা পরিচালনা করি। প্রায় 16 টনের উপরে ত্রাণ আমরা সেখানে বিতরণ করি। তো আমরা এই সমস্ত বিষয় অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য র্যাব শুরু থেকেই কাজ করে আসছে, এখনো আমাদের এই কাজ চলমান আছে। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই র্যাব তার দায়িত্ব আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে পালন করবে। তা আমরা জানি যে র্যাবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে, গুম, খুন, তারপরে আপনার অপহরণ, এই ধরনের বেশ কিছু অভিযোগ আমাদের প্রতি আছে। তা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি। অন্তর্বর্তীকালীন সরকার গুম খুন কমিশন করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ধরনের অপরাধ কগনিজেন্সে নিয়ে এর বিচার কার্য পরিচালনা করছেন। আমরা আশা করব সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে এবং এইভাবেই আমাদের দায় মুক্তি সম্ভব। অন্য কোনোভাবেই আমরা এই দায় থেকে মুক্ত হতে পারবো না। কেবলমাত্র সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমেই আমরা দায় মুক্ত হতে চাই। আমি আপনাদের মাধ্যমে আবারও যারা র্যাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন তাদের পরিবারের কাছে এবং তাদের কাছে আমরা আবারও দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করছি। আশা করি ভবিষ্যতে এই বাহিনী, আপনারা জানেন যে গত 4 মাসে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। ভবিষ্যতে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমি যতদিন এই দায়িত্ব পালন করব বা আমার অফিসার যারা আছেন র্যাব কখনো কারো নির্দেশে ভবিষ্যতে এই ধরনের অপরাধ যে গুম করা, খুন করা, এটা হলো ফৌজদারি অপরাধ, এই অপরাধে কখনোই আর জড়িত হবে না এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। তারপরও যদি কোনো সদস্য নিজ দায়িত্বে কোনো অপরাধমূলক কার্যকলাপে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব, যেটা 5ই আগস্ট পরবর্তীতে আমরা নিয়ে আসছি। তো আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো আপনারা আমাদের এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের এই কাজে সহায়তা করবেন এবং আমরা জনগণেরও সহায়তা প্রত্যাশা করি। জনগণের সহায়তা ব্যতীত কোনো বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী
তা সাফল্য অর্জন করা সম্ভব হবে না, হয় নাই, হবেও না। তো সুতরাং আমরা ভবিষ্যতে এই সহায়তা পাবো এবং আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব একটি সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে, একটা অপরাধ যাতে নিয়ন্ত্রণে থাকে, বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই একসাথে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যখন চলছিল তখন র্যাবের হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের উপর সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে এবং টিয়ার গ্যাস ছোড়া হয়েছে, আপনি এবং গুলি করা হয়েছে। আপনি একজন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা, আপনি কি মনে করেন যে এই আচরণটি পেশাদারী আচরণ হয়েছে? এটা এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে, একটি বৃহৎ রাজনৈতিক দল র্যাব বিলুপ্তির প্রস্তাব করেছে, এটা আপনারা কিভাবে দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। হেলিকপ্টারের বিষয় আপনার হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে একটি রিট আছে, এই সংক্রান্তে ফৌজদারি মামলাও রুজু হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও এটা অনুসন্ধান করছে। আমরা আশা করব এই সমস্ত অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য বের হয়ে আসবে এবং এর প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থাগুলি গ্রহণ করা হবে। আর র্যাব বিলুপ্তির বিষয়ে আমি র্যাবে কর্মরত আছি, আমরা যতদিন দায়িত্বে পালন করব, র্যাবের আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে পালন করব এবং এ ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। সরকারের সিদ্ধান্তের অপেক্ষা আমরা থাকবো। আমি 8ই আগস্টে দায়িত্ব গ্রহণ করার পর থেকে 9ই আগস্ট থেকে আমরা র্যাবকে তার স্বাভাবিক দায়িত্বে আমরা মোতায়েন রেখেছি। যখন একটা শূন্যতা ছিল, পুলিশ বাহিনী তখনও কাজে আসতে পারেনি, তো আমাদের মনোবলে চিট ধরছে এটা আমি বলবো না, আমরা যথেষ্ট উদ্যোগী উদ্যমী হয়ে আমাদের দায়িত্ব পালন করে আসছি। জুলাই অভ্যুত্থানের সময় হামলাকারী ও সরাসরি গুলি বর্ষণকারীদের ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু অলরেডি স্পষ্ট হয়ে গেছে। তাদেরকে গ্রেফতারের বিষয়ে র্যাব অবহেলিত মানে কি কি অভিযান পরিচালনা করছে? আমরা এই পর্যন্ত ভিডিও ফুটেজ দেখে আপনার একজনকে আপনারা দেখেছেন যে 2 হাতে 2টা পিস্তল নিয়ে যে গুলি করতেছিল পাবনায়, তাকে গ্রেফতার করেছি। যাত্রাবাড়ি এলাকায় লিটন নামে একজন ছিলেন, তাকেও আমরা গ্রেফতার করেছি এবং এই পর্যন্ত সর্বমোট 30 জনকে আমরা গ্রেফতার করেছি এবং আরো যারা আছে তাদেরকে আমরা গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছি। এইটা ওনারটা নেই। আমরা এই পর্যন্ত যে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজির সাথে সম্পৃক্ত 16 জন র্যাব সদস্যকে আটক করে তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনয়ন করেছি এবং ভবিষ্যতেও কোনো সদস্য যদি এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হয় তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং পাশাপাশি বিভাগীয় মামলা দুইটি অব্যাহত থাকবে এবং আমরা এই বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে আছি। জি প্লিজ প্লিজ এটা বিগত 10 বছর সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডের মধ্যে রয়েছে তার মধ্যে টোকে হত্যা মামলা। র্যাব দীর্ঘদিন তদন্ত করে এগুলো সুরাহা করতে পারেনি। সেক্ষেত্রে আপনার জি একটু আমি টোকি হত্যা মামলায় আপনার এই পর্যন্ত আমরা আমরা সর্বমোট এর আগে 5ই আগস্টের পূর্বে আপনার 5জন আসামি গ্রেপ্তার হয়েছিল, তাদের 2 জন 164 ধারা জবানবন্দি দিয়েছিল। 5ই আগস্টের পরবর্তীতে আমরা আরো 6 জনকে গ্রেপ্তার করি এবং এর মধ্যে একজন 164 ধারা জবানবন্দি দিয়েছে। এই মামলার তদন্তে যথেষ্ট অগ্রগতি আছে এবং আমরা এই মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হব। প্লিজ হ্যাঁ এই ক্ষেত্রে র্যাবের পোশাকের আপনারা পরিবর্তন চান কিনা? আগের 5ই আগস্ট পূর্ব
পরবর্তী সময় অনেকগুলো অভিযোগ আছে, এক্ষেত্রে র্যাবের পোশাকের কোন ধরনের পরিবর্তন চান কিনা আপনারা? যেমন পুলিশের ক্ষেত্রে দাবি উঠেছে। পুলিশের ক্ষেত্রে দাবি উঠেছে, র্যাবের ক্ষেত্রেও দাবি উঠেছে। আমরা পোশাক পরিবর্তনের বিষয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি র্যাবের জন্য, যাতে একটি আইন প্রণয়ন করা যায়। র্যাবের কোনো আপনার নির্দিষ্ট আইন নাই, আর্ম পুলিশ ব্যাটালিয়ন আইন সংশোধন করে র্যাব বাহিনী গঠন করা হয়েছে। আমরা র্যাবের জন্য একটা আইন করার চিন্তা ভাবনা করতেছি এবং আর কোন কোন ক্ষেত্রে সংস্কার আনা যায় সেই বিষয়ে আপনাদের মতামত, জনসাধারণের মতামত সাপেক্ষে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তবে পোশাকের ব্যাপারে আমি একটা জিনিস মনে করি যে পোশাকের চেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষটাকে এই পোশাকটা পরানো হয় তারা। যেমন আমরা প্রতিদিনই ইউনিফর্ম পরি, আপনারা এক এক দিন প্যান্ট পরেন, প্যান্ট শার্ট পরেন, স্যুট পরেন, পায়জামা পাঞ্জাবি পরেন, ব্যক্তি একই। সুতরাং একজন ভালো ব্যক্তি যে পোশাকই পরুক না কেন তার কাছ থেকে আমরা ভালো জিনিসই পাবো। খারাপ ব্যক্তিকে আমি যত ভালো পোশাক পরাই না কেন তার কাছ থেকে আমরা ভালো কিছু পাবো না। তারপরও যেহেতু পোশাকের ব্যাপারে একটা মতামত আসছে, আমরা এটা সক্রিয় বিবেচনায় রেখেছি। প্লিজ পিছন থেকে একজনে বলার প্লিজ। আপনার যত ধরনের অভিযোগ আছে, আপনার গুমের বিষয়, খুনের বিষয়, আয়নাঘর বিষয়, এটা গুম খুন কমিশন এটা তদন্ত করতেছেন। আমরা তাদেরকে সার্বিকভাবে সেই তদন্তে সহায়তা করছি এবং আমরা আশা করব এই তদন্তের ফলাফলের ভিত্তিতে একটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। কোথাও এখন কোন রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। একটু পিছিয়ে ধন্যবাদ। জি, পরবর্তীতে ওই ঘটনাকে কেন্দ্র করে এই ঢাকার তিনটা কলেজের শিক্ষার্থীরা সময় নিয়ে সরাসরি সোশ্যাল মিডিয়ায় লেখলো যে আমরা প্রতিশোধ নিব। তো এই যে দীর্ঘ 2 দিনের একটা সময়, এর ভিতরে আপনাদের ইন্টেলিজেন্স বা ডিপার্টমেন্ট কেন সক্রিয় ছিল না? কেন পরবর্তীতে এই যে ক্ষয়ক্ষতি হলো 100 কোটি টাকার সম্পদ, এই ক্ষেত্রে আপনাদের ব্যর্থতা? আপনার আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আপনার আগস্ট পরবর্তী পরিস্থিতিতে আপনারা জানেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমরা যথেষ্ট সতর্ক অবস্থায় থাকি এবং যাতে কোনো রকম কোনো ক্যাজুয়ালিটি না হয় সেদিকে আমাদের একটা দৃষ্টি থাকে। এই ঘটনাটিতে বিপুল সংখ্যক ছাত্ররা এই ঘটনাটা ঘটিয়েছে। সেখানে যারা উপস্থিত, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, সেখানে আপনার পুলিশ ছিল, র্যাব ছিল, সেনাবাহিনী ছিল, সবাই আপ্রাণ চেষ্টা করেছে। এরা তো আমাদেরই সন্তান এই ছাত্ররা। সুতরাং কঠোরতম ব্যবস্থাগুলি বাস্তবতার কারণে সেখানে নেওয়া সম্ভব হয়নি। বাট পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে এর একটা সমস্যার আপাতত সুরাহা করা গেছে। বাট ভবিষ্যতের ক্ষেত্রে আমরা এই ধরনের পরিস্থিতিতে আরো সতর্ক থাকব যাতে এই ধরনের বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি না হয়। এটা শেষ প্রশ্ন, প্লিজ। হ্যাঁ, আমি একটা নেব, তারপরে আমি দেখেছি যে পুলিশের সাথে র্যাবের আসামি ধরা নিয়ে এক ধরনের প্রতিযোগিতা ছিল, সেটি এখন কমেছে। তারপরও সম্প্রতি একটি ঘটনা র্যাবকে আরো ভিন্ন জায়গায় নিয়ে গেছে, বিশেষ করে বগুড়ার যে ঘটনাটি, যে মাকে হত্যার দায়ে ছেলেকে অনুমান নির্ভর গ্রেফতার, তাকে রিমান্ডে নেওয়া, এই বিষয়গুলো আপনি থাকার পরে তো চেঞ্জ হচ্ছে না। না, এটি আপনার জানেন যে কাজ করতে গেলে কিছু ভুলভ্রান্তি হয়। তো আমরা এই কাজ না করলে ভুল হয় না, বাট কাজ করতে গেলে ভুলভ্রান্তির সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে যাতে ভুলভ্রান্তি ভবিষ্যতে না হয় সেক্ষেত্রে আমরা সতর্ক থাকব। এবং বগুড়ার ওই ঘটনায় সে পেশাদারিত্বের পরিচয় না দেওয়ার কারণে ওই অফিসার, এটা তদন্ত চলতেছে, এর উপর আমরা তদন্ত করতেছি এবং তদন্ত পরে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো। আমার সর্বশেষ প্রশ্ন আমি যেটা জানতে চাই, জি, আমরা বিভিন্ন সময় সমস্ত গণমাধ্যম কর্মীরা আপনাদের যে কোনো ব্রিফিং হোক সর্বক্ষেত্রে কিন্তু আমরা এসে হাজির হই, আপনাদের কথাগুলো মানুষের সামনে তুলে ধরি। কিন্তু প্রেক্ষাপট হলো একটা যে আজ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই গণমাধ্যম কর্মীরা যে বিভিন্ন জায়গায় নিউজ কালেকশন করতে, ইনভেস্টিগেশন রিপোর্ট করতে গিয়ে যে হ্যাসেলের শিকার হয়, সেক্ষেত্রে আপনার অবস্থানটা কি থাকবে আপনি যোগদানের পর থেকে? আমরা অবশ্যই গণমাধ্যম কর্মী যারা আছেন
এবং সাংবাদিকতা এটা মহান পেশা, এবং একটি গণতান্ত্রিক দেশে সাংবাদিকরা যদি সুষ্ঠুভাবে ভয়ভীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে না পারেন, তাহলে সেই দেশের গণতন্ত্রের কোয়ালিটি নিয়ে প্রশ্ন থেকে যায়। তা আমরা আশা করব আমাদের সাংবাদিক বন্ধুরা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে আপনাদের পেশাগত দায়িত্ব পালন করবেন, এবং আপনাদের নিরাপত্তার জন্য আমরা সর্বাত্মক এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পিছনে পিছনে একজন একজন, হ্যাঁ বলেন। আমরা আমাদের দেশে জঙ্গিদের তৎপরতা ছিল, এটা আমরা দেখেছি। র্যাবও সেই ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে। ভবিষ্যতেও যাতে কোনরূপ জঙ্গি তৎপরতা এই দেশের বিস্তার লাভ করতে না পারে, সেজন্য আমরা সচেষ্ট আছি এবং কাজ করে যাচ্ছি। ধন্যবাদ আপনাদের সকলকে। লাস্ট দেখে প্লিজ, আপনি তো করছেন প্রশ্ন, একটা নতুন প্রশ্ন নেই। হ্যাঁ, এটা শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন। জি বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, বলেন, আপনি বলেন। জি হ্যাঁ প্লিজ। অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত যে অভিযোগগুলো জমা করেছে এর অধিকাংশগুলো হচ্ছে র্যাব সদস্যদের বিরুদ্ধে। গুম কমিশনও যে অভিযোগগুলো আসছে ম্যাক্সিমামগুলো র্যাব সদস্যদের বিরুদ্ধে। তো এই তদন্তের ক্ষেত্রে ট্রাইব্যুনাল এবং কমিশন যদি র্যাবের কোনো সহযোগিতা চায়, তদন্তের ক্ষেত্রে আপনারা সেটা করবেন কিনা? দ্বিতীয়ত হচ্ছে 5 আগস্টের ঘটনায় পুলিশের মতো র্যাবেরও অনেক অস্ত্র লুণ্ঠিত হয়েছে। আপনারা কি পরিমাণ অস্ত্র লুণ্ঠিত হয়েছিল এবং কি পরিমাণ অস্ত্র আমাদের 100 জি সক্ষমতা না থাকার কারণে আপনারা এরই মধ্যে প্রমাণ করেছেন যে সাগররুনি হত্যা মামলা তদন্ত আপনাদের সক্ষমতা নেই। তাহলে আপনারা কেন এই মামলাটা আদালতকে জানাচ্ছেন না? আমি আগে আপনারটা দিয়ে শেষ করি, আবার শুরু করি আপনার প্রশ্ন দিয়ে। আপনার প্রশ্নটা ছিল 100, আমাদের 168টি অস্ত্র লুণ্ঠিত হয়। এর মধ্যে আমরা 90টি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হই, আর 12,000 অ্যামিনিশন আমাদের লুণ্ঠিত হয়। 7,000 আমরা উদ্ধার করেছি। বাকি অস্ত্র এবং অ্যামিনিশন উদ্ধারের জন্য আমাদের প্রক্রিয়া অব্যাহত আছে। আর এছাড়া এর বাইরে পুলিশেরও আমরা বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছি। সাগররুনির মামলার বিষয়ে এটি একটি গুরুত্বপূর্ণ মামলা। এই মামলার তদন্তে আশানুরূপ ফল এখানে না হওয়ার ফলে আমরা এটা আদালতকে অবহিত করি। আদালত এই মামলা তদন্তের জন্য একটি উচ্চতর কমিটি গঠন করে দিয়েছে। এখন ওই কমিটি এই মামলার তদারকি করছে এবং আশা করি এখানে আমরা ভালো সফলতা পাবো। আর কমিশনে আমরা আইনত বাধ্য এই ধরনের কমিশন বা আদালতকে বা যে কোনো ধরনের এই ধরনের আদালত এবং আইনের যে নির্দেশ সেটা আমরা মানতে বাধ্য, এবং আমরা সর্বাত্মকভাবে আমরা নিজেরাও চাইব যে এই বিষয়গুলি, এই অপরাধগুলির সুষ্ঠু তদন্ত এবং বিচার হোক, এবং আমরা আপনার কমিশন এবং ট্রাইব্যুনালকে সর্বাত্মকভাবে আমরা সহায়তা করব। আপনাদের অসংখ্য ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের এই সহযোগিতা আমাদের প্রতি অব্যাহত থাকবে। ধন্যবাদ।